আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, ভারত কি কারো বন্ধু হতে পারে? হিস্টোরিক্যালি, জিওগ্রাফিক্যালি, মোরালি, অন বেসিস অফ আইডিওলজি। ভারতের প্রিন্সিপাল হচ্ছে তিব্বত, চীনের না, তিব্বত ভারতের, বাংলাদেশ ভারতের, মিয়ানমার ভারতের, ইন্দোনেশিয়া ভারতের, আপনার এরপরে ভুটান ভারতের, সিকিম ভারতের, পাকিস্তান ভারতের, আপনার এরপরে আফগানিস্তান ভারতের, এরপর মালদ্বীপ ভারতের, শ্রীলঙ্কাও ভারতের। সবই তো ভারতের। আর এজন্যই শুধুমাত্র ভারতকে তার সকল প্রতিবেশী পশ্চাৎ দেশে লাথি মেরে বের করে গেলেই স্যার, গরু চুরি করলে বা এটা ওটা অফেন্স করলে হত্যা করা হয়। স্যার, আমি পেশায় আইনজীবী। স্যার, আমি ফেন্সিডিলস দেখি স্যার। স্যার, ফেন্সিডিলস গুলো শুধু বাংলাদেশের বর্ডারে অনলি ভারত হিমালয়ে প্রস্তুত করে স্যার। আমি জানতে চাই ফেন্সিডিলস গুলো যারা পাচার করে তাদেরকে বিএসএফ গুলি করে কিনা। আমি জানতে চাই যে জেএমবির যে অস্ত্রগুলো, বোমগুলো আসছিল, কুকি চীনের যে অস্ত্রগুলো আসছিল, তখন ভারত গুলি করছে কিনা। যে জনগণ আমাদেরকে ভোট দিছে, আমরা সাহস নিয়ে কথা বলি, কিন্তু এরা তো জনগণের ভোটে না আসার কারণে এরা নত জানু। দেখা গেছে এখন ভারত বাংলাদেশের ভিতরে ঢুকি আমাদের মানুষদেরকে হত্যা করে, আর এই সরকার কখনো কথা বলে না। হচ্ছে বাংলাদেশে আমি আজকের সাবজেক্টের সাথে রিলেট করে বিষয়টা বলছি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেলফ রেসপেক্ট সম্পন্ন দুইজন জাতীয় নেতা ছিলেন শহীদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ফরমার প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বঙ্গবন্ধু বাংলাদেশে ফেরত এসে সরাসরি ভারতীয় সেনা পাঠানোর ব্যবস্থা করেছেন এবং আওয়ামীপন্থী বুদ্ধিজীবী মোহাম্মদ মুসার মতে ফরমার প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামরিক প্রশিক্ষণ দিয়ে রোহিঙ্গাদেরকে ভারতে ফেরত সামরিক প্রশিক্ষণ দিয়ে রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর হুমকি দিয়ে সেই জান্তা মিয়ানমার সম্পর্কে মিয়ানমার সরকারকে বাধ্য করেছিল রোহিঙ্গাদেরকে ফেরত নিতে। এখন আমার প্রশ্ন হচ্ছে, কলিমুল্লাহ স্যার সবসময় বলেন ভারত হচ্ছে ভাতৃমাতা। আমি অত্যন্ত রেসপেক্ট রেখে বলছি স্যার, আমার প্রশ্নটা হচ্ছে এখানে, মাতা মাতা কি কখনো ওই যে যুদ্ধ শেষে অর্ধেক অস্ত্র তো আমাদের প্রাপ্য ছিল সেটা চুরি করে নিয়ে যায়? মা কি কখনো 1972 সাল থেকে 2024 সাল পর্যন্ত 4,500 মৃত লাশ উদ্ধার দেয়? মা কি কখনো ফেলানিকে কাঁটাতারে ঝুলিয়ে রাখে? মা কি কখনো পারে 54টা নদীতে বাদ দিতে? আমি জাস্ট এই একটা বিষয় দিয়ে শেষ করবো স্যার। সে বিষয়টা হচ্ছে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে শত্রুতা চাই না। ভারতের যারা কুলদীপ নায়ারের মতো সাংবাদিক আছেন, করণ থাপারের মতো মানুষ আছেন, তারাই বলছেন যে ভারতের উচিত বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। তাহলে আপনি দাবি করেন ভারতের উচিত বাংলাদেশের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া, এবং বাংলাদেশ সরকার কবে ভারতের কাছে এই দাবি জানাবে যে বাংলাদেশের জনগণের কাছে ভারতকে বিএসএফ এর হত্যাকাণ্ডের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে? থ্যাংক ইউ ভেরি মাচ। ঈদ মোবারক এভরিবডি। থ্যাংক ইউ এভরিবডি। স্যালুট টু অল। রিপন ভাই, আপনি কি 7 মাস মতো বোম্বে ট্রেনিং করছিলেন এবং পরে 3 মাস ট্রেনিং করছিলেন কিনা একটু জানাবেন পাবলিকলি। কি ট্রেনিং করছিলেন, কে কে কোথায় যে ট্রেনিং করছিলেন একটু জানাবেন। কে ফান্ডিং করছিল, কেন ট্রেনিং করছিলেন, কি জন্য ট্রেনিং করছিলেন একটু জানাবেন। এতটুকু জানলেই জনগণ বুঝতে পারবে। থ্যাংক ইউ। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, ভারত কি কারো বন্ধু হতে পারে? হিস্টোরিক্যালি, জিওগ্রাফিক্যালি, মোরালি, অন বেসিস অফ আইডিওলজি। ভারতের প্রিন্সিপাল হচ্ছে তিব্বত, চীনের না, তিব্বত ভারতের, বাংলাদেশ ভারতের, মিয়ানমার ভারতের, ইন্দোনেশিয়া ভারতের, আপনার এরপরে ভুটান ভারতের, সিকিম ভারতের, পাকিস্তান ভারতের, আপনার এরপরে আফগানিস্তান ভারতের, এরপর মালদ্বীপ ভারতের, শ্রীলঙ্কাও ভারতের। সবই তো ভারতের। আর এজন্যই শুধুমাত্র ভারতকে তার সকল প্রতিবেশী পশ্চাৎ দেশে লাথি মেরে বের করে। কারণ এদের স্বভাবটাই এরকম, এরা এক্সপেনশনিস্ট, অর্থাৎ এরা সাম্রাজ্যবাদী, এরা ধর্মীয় সাম্রাজ্যবাদী। ভারত একমাত্র পৃথিবীর, আমার দেশ, আমার প্রতিবেশী দেশ, এটা ঠিক প্রতিবেশী চেঞ্জ করা যায় না, কিন্তু ভারতই একমাত্র দেশ টু বি নোটেড অ্যান্ড টু বি কোটেড, যে ইতিহাসে এই মুহূর্তে বিশ্ব মানচিত্রে নট ইভেন ইসরায়েল আমার অস্তিত্ব ডেনাই করে না। গেট ইট নো, একমাত্র ইন্ডিয়া আমার অস্তিত্ব অস্বীকার করে। এই তো কিছুদিন আগেই তো হেমন্ত বিশ্বাস বলেছে বাংলাদেশ ইন্ডিয়া জুড়ো, বাংলাদেশ আর পাকিস্তান কো লে লো। এই তো কি আপনার এরপরে যে ভারতের যে আরো বিজেপির নেতারা আছে একই একই স্টেটমেন্ট দিচ্ছে, ভারত জুড়ো মানে বাংলাদেশ নিয়ে নাও। যে আমার দ্য পার্সন হু ডেনাইজ মাই এক্সিস্টেন্স, হাউ কুড হি বি মাই এনিমি ফ্রেন্ড? সে তো আমার শত্রু হওয়ার যোগ্য না, সে আমার অস্তিত্বের শত্রু। আপনারা আবার ভারতকে ধাত্রীমাতা বলেন। কলিমুল্লাহ স্যার, আপনাকে খুব রেসপেক্ট করি, আপনি দারুণ বলেন, অনেক জ্ঞানী মানুষ। স্যার, ভারত যদি ধাত্রীমাতা হয় তাহলে ডাইনিমা কে স্যার? এটা একটা প্রশ্ন স্যার। দ্বিতীয় কথা, এটা রিপন স্যারের কাছে প্রশ্নটা যাবে। সীমান্তে গেলেই স্যার গরু চুরি করলে বা এটা ওটা অফেন্স করলে হত্যা করা হয়। স্যার, আমি পেশায় আইনজীবী। স্যার, আমি ফেন্সিডিলস দেখি স্যার।
স্যার ফেন্সিডিলস গুলো শুধু বাংলাদেশের বর্ডারে অনলি ভারত হিমালয়ে প্রস্তুত করে স্যার। আমি জানতে চাই ফেন্সিডিলস গুলো যারা পাচার করে তাদেরকে বিএসএফ গুলি করে কিনা। আমি জানতে চাই যে জেএমবির যে অস্ত্রগুলো বোমগুলো আসছিল, কুকি চীনের যে অস্ত্রগুলো আসছিল তখন ভারত গুলি করছে কিনা। স্যার আমি আপনাকে পার্টিকুলারলি জিজ্ঞেস করছি, কোন আন্তর্জাতিক আইনের ক্ষমতা বলে সীমান্তে আমার নাগরিককে আপনি গুলি করলেন? আমি বলে দিই কেন পারলেন, কারণ আমরা দাস বানিয়ে সরকারকে বসিয়ে রেখেছি। আর বিএনপি সরকার আমলে গুলি করছে না, একসাথে রৌমারি কুড়িগ্রামে দেখাই দিছে না খেলা। যাক, পাকিস্তান তো এবার এনিমি, পাকিস্তান একটা গুলি করুক, মাথা কাইটা ঝুলাইয়া রাখবে। আই এম নট মকিং। চায়না বর্ডারে গিয়ে একটা গুলি করুক, একেবারে হাতুর, ওদের ওদের ওখানে ফায়ারিং সিজ ফায়ার আছে চুক্তিতে, একবার হাতুর দিয়ে পিঠে মগজ বাইর করে দেবে। সাহস থাকলে করুক না। আমরা দুর্বল মানুষ, আমাদের সাথে এত বিভাজন কেন, বিদ্বেষ কেন? আপনি বললেন যে আপনার টোনে এরকম চলে আসলো ভারত আমাদের বন্ধু। যদি তাই হয়, 54টা নদীর উপরে 500 বাঁধ, টিপাইমুখু বাঁধ, তিস্তা ব্যারেজ, ফারাক্কা বাঁধ, এটা বন্ধুত্বের নমুনা? এই ফজলুর রহমান স্যার যখন বিডিআর এর প্রধান ছিলেন, তখন বাংলাদেশের একজন বিডিআর কে হত্যা করার কারণে দেখা গেছে 12 জন বিএসএফ কে হত্যা করছিল ফজলুর রহমান স্যারের হুকুমে। এখন দেখা গেছে কি ওই 12 জনের খেসারত 57 জন সেনা অফিসারকে দিতে হয়েছে। এগুলো আমরা জানি, এগুলো কেন কি ঘটছে এগুলো আমরা জানি। 57 জন সেনা অফিসারের হত্যা করার পরেও তারা এখনো এই 16-17 বছরে কত লোককে বর্ডারে হত্যা করছে। কিন্তু এই নতজানু সরকার একমাত্র ক্ষমতার কারণে, ভারতের কারণে, ক্ষমতায় থাকার কারণে একটা হত্যারও প্রতিবাদ তারা করতেছে না, এবং একটা হত্যার বিচারও তারা চাইতেছে না। কারণটা কি? জনগণের ভোট নিয়ে ক্ষমতা আসলে তো বুকে সাহস থাকতো, যে জনগণ আমাদেরকে ভোট দিছে আমরা সাহস নিয়ে কথা বলি। কিন্তু এরা তো জনগণের ভোটে না আসার কারণে এরা নতজানু। দেখা গেছে এখন ভারত বাংলাদেশের ভিতরে ঢুকি আমাদের মানুষদেরকে হত্যা করে, আর এই সরকার কখনো কথা বলে না। অত্যন্ত দুঃখজনক। আমাদের অনেক বাংলাদেশ তো ধন্যবাদ জাহাঙ্গীর সাহেব 71 সালে আপু 71 সালে এই হত্যাকাণ্ডের জন্য আমাদের দেশ তো স্বাধীন করা হয় নাই। আমরা তো স্বাধীন দেশ, তাইলে আমরা স্বাধীন ভূখণ্ডের মধ্যে আমরা স্বাধীনভাবে বসবাস করব। কেন? কিন্তু দেখা গেছে আমাদেরকে স্বাধীন ভূখণ্ডে বসবাস করতে না দিয়ে ওই বারবার আমাদের লোকগুলোকে হত্যা করতেছে, আর এই সরকার কোনো কথা বলতেছে না। অত্যন্ত দুঃখজনক। আচ্ছা, আমি বার্লিন শহর থেকে বলছি, জার্মানির। আমি স্যারের কথা শুনলাম, কলিমুল্লাহ স্যারের কথা অনেক মনোযোগ দিয়ে। উনি মানে ভালো দিকগুলা বললো ইন্ডিয়ার, কিন্তু উনি কেন জানি ইন্ডিয়া খারাপ দিকগুলা বলার সাহসটা পেল না। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করলাম স্যারের কথাটা শোনার জন্য, বাট আমি হতাশ হলাম যে উনি একটা সিঙ্গেল ওয়ার্ডও বলতে সাহস পেল না। তো স্যারের কাছ থেকে এটা আশা করি নাই, কারণ স্যারের কাছ থেকে তো আমরা শিখবো। আমাদের মোটিভেট তো স্যারের কাছ থেকে আসার কথা। আর সাইদ মামুন মাহবুবকে অনেক ধন্যবাদ যে উনি, আমি ওনার টকশো গুলা নিয়মিত শুনি, ওনার গার্ডস আছে বলার। ওনাদের মতো মানুষই আমাদের দরকার বাংলাদেশ, যে চোখে আঙ্গুল দিয়ে দেখে দেওয়া। হ্যাঁ, আর আমি স্যারের কাছে আশা করতেছিলাম, স্যার বলতেছিল বর্ডার নিয়ে, তো আমাদের KLM ফজলুর রহমান স্যার কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে যে ইন্ডিয়া হলো কাগজের বাঘ। আমরা চাইলে আমাদের বাংলাদেশিরা অনেক কিছু করতে পারি, কিন্তু আমাদেরকে জুজুর ভয় দেখানো হচ্ছে। তো স্যার আপনি আমাদেরকে চেষ্টা করবেন অন্তত একটু হলেও সত্য বলার পাশাপাশি একটু নেগেটিভটা বলার চেষ্টা করার সাহস করেন, যাতে আমরা একটু মোটিভেট হতে পারি। আর থ্যাংক ইউ সৈয়দ মামুন মাহমুদ স্যার, আপনি আপনার গাছ চালিয়ে যান। আশা করি মৃত্যুর আগ পর্যন্ত আপনি এটা দেখাতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।